সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় পিত্তথলিতে পাথরের সমস্যা এবং তার করণীয়। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব খানকে। প্রফেসর আব্দুল ওহাব খান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা ব্যাপার যেটা নিয়ে আলোচনা আমরা করছি, যে সেটা হচ্ছে যে পিত্তথলির বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো পিত্তথলিটা আসলে থাকে কোথায়? অনেকেরই ধারণা এটা কি ডানে থাকে না বামে থাকে। পিত্তথলিটা আসলে থাকে কলিজার সঙ্গে, ডান পাশে বুকের হাড়ের নিচে, পেটের ভিতরে কিন্তু বুকের হাড়ের নিচে এটা ঢাকা থাকে। এটা ডান পাশে পেটের একেবারে উপরে কলিজা যেখানে থাকে, আমরা এই জায়গাটা যদি বলি, এই জায়গা, হ্যাঁ ঠিক এই জায়গাতে। আচ্ছা, তো এই পিত্তথলিতে কি কি ধরনের সমস্যা হতে পারে? পিত্তথলিতে স্বভাবতই পাথর হলো কমন সমস্যা, আর এছাড়া পাথর ছাড়াও এখানে ইনফেকশন হতে পারে। প্রদাহ যেটা হয় এটা আমরা ইনফেকশন বলি। আর এখানে অনেক সময় টিউমার ক্যান্সারও হতে পারে। আমরা প্রদাহ নিয়ে যদি প্রথমে আসি, যেটাকে কোলিসিস্টাইটিস বলা হয়, সেই কোলিসিস্টাইটিস মানে কেন হয়? কোনো কারণ আছে? যে প্রদাহের তো একটা কারণ থাকে সব অঙ্গেরই, তো গল ব্লাডারে গিয়ে কেন প্রদাহটা হলো, ইনফেকশনটা? পিত্তথলিতে প্রদাহ হওয়ার প্রধান কারণ এটা পাথরের উপস্থিতি এবং সেই সঙ্গে যে কোনো রোগ জীবাণুর সংক্রমণ। আচ্ছা, সাধারণত এখানে টাইফয়েড জ্বরের পরে টাইফয়েড রোগ জীবাণু হতে পারে। এছাড়া অন্য যে কোনো রোগ জীবাণুই এখানে আসতে পারে। পিত্তথলির পাথরের সঙ্গে পেটের ভিতরে যে সমস্ত অপরচুনিস্টিক রোগ জীবাণু বলি আমরা, এগুলো সাধারণত আমাদের উপকারী করে, কিন্তু কখনো কখনো সুযোগ বুঝে ক্ষতি করার চেষ্টা করে। সেগুলো পিত্তথলির ভিতরে ঢুকে পড়ে, পাথরের সঙ্গে মিশ্রণ হয়ে সেটা ইনফেকশন বা প্রদাহ করে। মানে প্রদাহ হতে হলে কি পাথরের উপস্থিতি থাকতেই হবে? এটা নিশ্চিত, মানে পাথর ছাড়াও সবসময় প্রয়োজনীয় নয়। পাথর ছাড়াও প্রদাহ হতে পারে, এবং পাথর ছাড়া যে প্রদাহ হয়, সত্যি কথা বলতে কি এটা পাথর সহ প্রদাহের থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এতে তাড়াতাড়ি পিত্তথলি পচে যেতে পারে। এটা বিশেষ একটা রোগ জীবাণু আছে, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল বলা হয় যেটাকে। এই ক্লস্ট্রিডিয়া গ্রুপের যে মাইক্রো অর্গানিজম বা রোগ জীবাণুগুলো খুব ডেঞ্জারাস, খুব তাড়াতাড়ি এটা পিত্তথলিকে নষ্ট করে ফেলে, এবং এটা ফুটো হয়ে পিত্তগুলো পেটে ছড়ায়, ইনফেকশন হয়ে পেরিটিনাইটিস হয়ে এটা মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে। প্রফেসর আব্দুল ওহাব খান, আপনার মনে আছে যে টাইফয়েড মেরি বলে একটা কথা ছিল? হ্যাঁ, টাইফয়েড মেরি। তো এই টাইফয়েডের জীবাণু ওই সে পিত্তথলিতে ধারণ করে সবাইকে সে টাইফয়েডের রোগী বানিয়েছিল। তো এই পিত্তথলি কি টাইফয়েডের জীবাণু থাকার একটা আদর্শ স্থান? টাইফয়েডের জীবাণুগুলো আসলে পিত্তথলি বা কোলেস্টেরল এনরিচ যে কোনো জায়গায় এটা জমা থাকতে পারে। যেহেতু পিত্তথলির ভিতরে প্রচুর কোলেস্টেরল থাকে, টাইফয়েড জ্বর সেরে গেলেও অনেক সময় পিত্তথলির ভিতরে জীবাণুগুলো জমা হয়ে থাকতে পারে, এবং সেটা হ্যাঁ দিনে দিনে এটা যার শরীরে থাকে তাকে রিল্যাপস হতেও পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এর পিত্তটা খাদ্যর সাথে মিশে যাচ্ছে, তারপরে এটা পায়খানার সঙ্গে এটা পানিতে মিশে, এবং এই পানিবাহিত রোগ হিসেবে এটা একটা গুরুত্বপূর্ণ রোগ। ওই লোক ছড়িয়ে বেড়াচ্ছে এই জীবাণুগুলো অন্যান্য যে কোনো কাউকে যারা এই দূষিত পানি গ্রহণ করবে তাদের এই আবার টাইফয়েড হতে পারে। আর সামনে তো বর্ষাকাল আসছে, বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হবে, তার মধ্যে টাইফয়েড একটা গুরুত্বপূর্ণ। যদি আমরা গলব্লাডার থেকে টাইফয়েডের দিকে চলে গিয়েছিলাম, তো গলব্লাডারের পাথর যেটা, পাথরটা কয়টা হয়? একটি হয় না অনেকগুলো হয়? একটাও হতে পারে, অনেকগুলোও হতে পারে। কেন হয় এই প্রশ্নের জবাব আসলে এক কথায় দেবার মুশকিল। কোনো নির্দিষ্ট একটা কারণ নেই, অনেকগুলো কারণের সমষ্টিগত প্রভাবেই আসলে পিত্তথলিতে পাথরটা হয়। প্রথম যেটা আমরা বলবো, পিত্তথলি বা পিত্তটা এটা কোলেস্টেরল প্রচুর পরিমাণে থাকে। কোলেস্টেরল তো চর্বিটা আমরা জানি যে পানিতে দ্রবণীয় নয়, তো যে কোনো কারণে দ্রবণীয় থাকবার জন্য এটা বাইল সল্ট বলে একটা পিত্তের ভিতরে এক ধরনের জিনিস থাকে, যেটা একটা সামঞ্জস্যপূর্ণ রেশিও বা একটা পরিমাণ, কতটুকু কোলেস্টেরল কতটুকু এটা থাকলে এটা দ্রবীভূত অবস্থায় থাকবে। এই পরিমাণের কোনো ব্যত্যয় যে কোনো কারণে ঘটলেই কিন্তু কোলেস্টেরলটা এটা সলিড হিসেবে বা একটা শক্ত হিসেবে জমে যেতে পারে। এইটা কোলেস্টেরল স্টোনের একটা কারণ। আর এছাড়া হতে পারে রক্তের কোনো দোষ থাকলে, অতিরিক্ত রক্ত যদি ভাঙতে থাকে, থ্যালাসেমিয়া হলে বা সিকেল সেল অ্যানিমিয়া হলে, সেক্ষেত্রে এই রক্তের এই কণিকাগুলো যেহেতু তখন বাইল সল্টের পরিমাণ আবার বেড়ে যায়, তখন এইটা স্টোন ফর্ম করতে পারে, এবং সেটাকে তখন আমরা বলি পিগমেন্টেড স্টোন। একটা তো কোলেস্টেরল স্টোন, আর এটা হয় পিগমেন্টেড স্টোন।
বেশিরভাগ ক্ষেত্রেই মিক্সড স্টোন হয়, কিছু পিগমেন্টও থাকে, কোলেস্টেরলও থাকে। এখন তাহলে প্রফেসর আব্দুল ওহাব খান, অনেকে আমাদের আজকের আলোচনা শুনে মনে করবেন যে কোলেস্টেরলের আধিক্য একটু রক্তে বেশি আছে, আমার বোধহয় স্টোন হতে পারে, কোলেস্টেরল স্টোন, এরকম কি মনে করেন? সেটা একটা আছে, বিশেষ করে যারা কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ খান তাদের কিন্তু সত্যিকার অর্থেই একটু সাধারণ মানুষের থেকে বেশি পাথর হওয়ার সম্ভাবনা থাকে। কোলেস্টেরল তো ওষুধ খেয়ে কমিয়ে দিচ্ছেন, তাহলে হবে? এই কমানোর পদ্ধতিটাই হলো গুরুত্বপূর্ণ, কারণ এই কোলেস্টেরলটা বের হবে কোন দিক দিয়ে? যাবে এটা ওই পিত্তের মাধ্যমে এটা নিঃসরণ হবে, পিত্তথলির ভিতরে কোলেস্টেরলের পরিমাণ বাড়বে এবং পাথর জমে যাওয়ার সম্ভাবনা থাকবেই। আচ্ছা আচ্ছা, আরেকটা আছে যে আপনি নিশ্চয়ই প্রফেসর আব্দুল ওহাব খান লক্ষ্য করেছেন যে বিভিন্ন শাস্ত্রীয় চিকিৎসা তারা দিচ্ছে, বলছে যে ওষুধ খেয়ে আমরা গল স্টোনটাকে গালিয়ে দিব কোনো বিনা অপারেশনে। এটা কি সম্পূর্ণ অপপ্রচার? আসলে জাপানে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিছুদিন যাবৎ রিসার্চ হয়েছে আগে অতীতে, নিকট অতীতে, যাতে তারা চেষ্টা করেছে ওষুধ দিয়ে পাথর গলানোর। সেটা তো সায়েন্টিফিক ওষুধ ছিল। সেই সায়েন্টিফিক ওষুধ দিয়ে পাথর গলানোর পর্যায়ে দেখা গেছে বিভিন্ন শাস্ত্রীয় বাংলাদেশের দেখা গেছে যে এই পাথরটা আসলে সত্যিকার অর্থে গলে না, বা গললেও এটা ওষুধ বন্ধ করবার সঙ্গে সঙ্গে আবার পুনরায় ফিরে আসে। সুতরাং শাস্ত্রীয় ওষুধে কতটা কাজ করবে সেটা আমার মনে হয় যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য। আমি একজনকে বলেছিলাম আমি অপারেশন করে বের করে দেওয়া হচ্ছে, এখন ওষুধ দিয়ে গালানোর চেষ্টা করুন, সেটা তো সম্ভব না। সেটা তো সম্ভব না। তাহলে পেটের ভিতরের সেই জিনিস কিভাবে গলবে? স্বাভাবিক। তো প্রফেসর আব্দুল ওহাব খান, এই যে যদি পাথর হয় গল স্টোনে, গল ব্লাডারে, তাহলে লক্ষণ উপসর্গগুলো কি? সাধারণভাবে কোনো ব্যথা বেদনা না হলে পাথর যে আছে এটা অনেকে বুঝতেই পারে না, অ্যাসিম্পটোমেটিক যেটাকে আমরা বলি। তবে কিছু একেবারে লক্ষণ থাকে না তা নয়, অনেক সময় দেখা যায় গ্যাস্ট্রিকের মতো, আমরা বলি ডিসপেপসিয়া, বাতাস প্রচুর গ্যাস হয়, ঢেকুর উঠতে থাকে, বায়ু সরতে থাকে, খাদ্য হজমের সমস্যা। সাধারণত এটা গ্যাস্ট্রিক বলে চিকিৎসা চলতে থাকে বছরের পর বছর, অথচ দেখা যাচ্ছে যে এটা আসলে পিত্তথলিতে পাথরের কারণে হচ্ছে, এরকম হতে পারে। মানে পেপটিক আলসার বলে ভুল করে হয়তো বছরের পর বছর ওমিপ্রাজল খেয়ে বেড়াচ্ছে, কিন্তু হয়ে আছে গল স্টোন। এটা সিম্পটোমেটিক্যালি এরকমই হয়। তবে পেপটিক আলসার যেহেতু বেশি কমন, এটা তো থাকতেই পারে, সাথে পিত্তে পাথরও আছে, আলসারও আছে, দুটো একসঙ্গে থাকতে পারে। সেটি তাহলে খুব মানে বেদনাটা কেমন? একটা বলেছেন অ্যাসিম্পটোমেটিক, প্রচুর ব্যথা হয়, রোগী বিছানায় গড়াগড়ি যেতে থাকে। তো এই ব্যথাটার কারণে অনেক সময় দেখা যায় যে রোগী জন্ডিসও হয়ে যায়, পাথর যদি বেশি হয়ে গড়ায় নালিতে চলে যায়, জন্ডিস হয়। অথবা পাথর নালিতে না গেলেও কোল্যাঞ্জাইটিস বলি আমরা, ইনফেকশন থাকে সাথে, পিত্তথলি এবং পিত্তনালীর ভিতরে, লিভারের ভিতরে ইনফেকশন চলে আসে এবং সেখানে কম্প দিয়ে জ্বর আসে, সিলস অ্যান্ড রাইগার আমরা যেটা। তখন কি বুঝতে হবে যে ইনফেকশনও হয়েছে? ইনফেকশন তো থাকেই, আর এছাড়া কাঁপুনি দিয়ে জ্বর হবে, কাঁপুনি দিয়ে জ্বর মানে ব্যথার সাথে সাথে, এছাড়া বমি ভাব এগুলো তো থাকেই। আচ্ছা আচ্ছা, ব্যথাটা কি পিঠের দিকে? ব্যথা পিঠের দিকে যেতে পারে। পিঠের যে আমরা বলি এই স্ক্যাপুলা যেটাকে বলি, পিঠের যে হাড় আছে একটা চ্যাপ্টা যে হাড়টা, এই হাড়ের নিচের কোণার ওই জায়গাতে, আচ্ছা আমরা এটাকে বলি বোয়াস সাইন, আচ্ছা আচ্ছা, ওই জায়গাতে ব্যথা অনুভূতি হতে পারে। এমনকি শোল্ডার টিপ, এখানে টিপ অফ দ্য শোল্ডার, এখানেও ব্যথা অনুভূতি হতে পারে। এটা একটা কথা ছিল, আমরা যখন স্টুডেন্ট ছিলাম যে কয়েকটা এফ দিয়ে বলা হতো যে 40 কারণ হিসেবে ফ্যাক্টরস, আমরা কারণ যখন প্রকৃত এখনো প্রযোজ্য, এখনো এটা প্রযোজ্য, তবে খুব বেশি না। দর্শক, আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় পিত্তথলিতে পাথরের সমস্যা এবং তার করণীয়। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল ওহাব খানকে। প্রফেসর আব্দুল ওহাব খান, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে ওই ফেয়ার 40 ফিমেল ফার্টাইল এগুলো নিয়ে আলোচনা করছিলাম, এখনও কি এটা প্রযোজ্য কিনা আমি বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম। এখন কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য, তবে কমনলি যেটা আগে খুব সচরাচর বলা হতো, এখন এগুলো ছাড়াও প্রচুর পিত্তথলি পাথর ফেয়ার নাও হতে পারে, সেই পুরুষরাও পাথর নিয়ে আসে। ফিমেল বলা হতো, এখন পুরুষরাও কি এর মধ্যে সাফারিংটা হয়? পুরুষদেরও পিত্তথলিতে পাথর প্রচুর হয় এবং সেটা অনেক সময় আরো জটিল একটা দিকে জটিলতার সৃষ্টি করে। যেমন পিত্তে পাথরটা যদি নালীতে যায় এবং এটা পিত্তনালীর মুখের কাছে গিয়ে আটকে যায়, সেখানে পিত্তটা অনেক সময় প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে একটা অঙ্গ আছে, এটা নালীর ভিতরে প্রেসার সৃষ্টি করে এবং অগ্নাশয়ে প্রদাহ, প্যানক্রিয়াটাইটিস, এটা একটা খুব জটিল ব্যাপার, জটিল একটা রোগের
চলে যায়। আরেকটা আছে না বিলিয়ারি স্লাজ, আপনার প্রায় আলট্রাসোনোগ্রাম রিপোর্টে আসে, এটা পাথরের পূর্ব অবস্থা বলতে পারি আমরা। এখান থেকে স্লাজটা থেকে কি পাথর হয়? স্লাজটা থেকে পাথর পরিবর্তিত হতে পারে। আচ্ছা আচ্ছা, এটা তো খুব সহজ, একটা আলট্রাসোনোগ্রাম করলেই তো ধরা পড়ে, চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে এই যে পুরুষের কথা বললেন, কোনো বয়স কি মানে ইমিউন, মানে কোন যে কোনো বয়সে কি হতে পারে? পিত্তে পাথর আসলে কোনো বয়স ইমিউন না, তবে আমরা দেখি যে বয়স বাড়ার সাথে সাথে পাথরের হওয়ার টেন্ডেন্সিটা বাড়ে। বয়স বাড়ার সাথে সাথে বলা হয় যে বাই দি ইয়ার 75 20% অফ দি পিপল ক্যান হ্যাভ গলস্টোন। আপনি তো একজন দক্ষ এবং প্রচুর মানে অভিজ্ঞতা সম্পন্ন একজন সার্জন, আপনি কতটুক অল্প বয়সের বাচ্চা পেয়েছেন? আমি 3 বছর 4 বছরের বাচ্চারও পিত্তথলি পাথর অপারেশন করেছি। এগুলো সাধারণত রক্তের সমস্যার কারণে হয়। রক্তের সমস্যার কারণে হয়। ওগুলো রক্তের কোলেস্টেরলের কোনো ব্যাপার নয়? না, কোলেস্টেরলের কোনো ব্যাপার নয়। এগুলো রক্তে ভঙ্গুরতা যেগুলো রোগ আছে, রক্তে আরবিসি গুলো ভেঙে যায়, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এই জাতীয় যে রোগগুলো আছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে রক্ত আরবিসি গুলো প্রিমিয়ারলি ভাঙতে থাকে, তখন এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এই স্টোনগুলোই বেশি হয়। এখন কথা হচ্ছে যে চিকিৎসার ব্যাপারে একটু আমি আসি, যে চিকিৎসাটা এখন কি, মানে চিকিৎসাই তো সার্জারি, আপনি আগে বলেছেন ওষুধ দিয়ে কোনো লাভ হচ্ছে না, লাভ হয় না। তো সার্জারিটা এখন কিভাবে আপনি করবেন? সার্জারি এখন বিভিন্নভাবে করা যায়। এখনকার গোল্ড স্ট্যান্ডার্ড সমস্ত পৃথিবীতেই এখন ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি যেটাকে বলে, সাধারণভাবে মানুষ যেটাকে কম্পিউটার অপারেশন মনে করে বা বলে, আসলে অপারেশন তো আর কম্পিউটারে করে না, এটা করা হয় আসলে সার্জনি করেন কম্পিউটারের সাহায্যে, কম্পিউটারাইজড পিকচার। অ্যাকচুয়ালি কম্পিউটারে কিছুই করে না, আমরা শুধু ছবিগুলো দেখে কাজ করা, এটাই আর কি। সেটাই। এটা কি মানে জিএ দিয়ে করা হচ্ছে? এটা সম্পূর্ণ অজ্ঞান করে করারই নিয়ম, তবে কখনো কখনো স্পেশাল ক্ষেত্রে এটা বিশেষ স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেটাকে বলে বিশেষ ধরনের, সেটাও অনেকে প্র্যাকটিস করে, তবে সেটা এটা সবসময় সেফ। সেটি। আরেকটা হচ্ছে যে আজকাল আমরা যখন ইয়াং ডক্টর ছিলাম, আমরা ওটিতে গিয়েছি, সেই সনাতনী যে লম্বা অপারেশন করা হচ্ছে, মানে এটা কি এখনো? এটা অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে ঠিক আছে নাকি? পুরনো পদ্ধতি কখনোই একেবারে বাদ যায় না, কারণ প্রয়োজন বোধে যদি মেশিনে সঠিকভাবে আমরা ওটাকে কবজা করতে না পারি, তখন তো কাটতেই হয়। এটা সারা পৃথিবীর নিয়ম যে ল্যাপারোস্কোপি বা যখন আমরা ফুটো করে মিনিমালি ইনভেসিভ সার্জারি করতে যাই, তখন এটাকে প্রয়োজন বোধে কনভার্সন বলি আমরা, যে কাটার প্রয়োজনীয়তা থাকেই, এবং অপারেশনের আগে কিন্তু দুটারই মতামত দিতে হয়। আচ্ছা আচ্ছা। প্রয়োজনে কাটার অনুমতিও দিতে হয়। এটা আপনি সব অল ওভার দ্য ওয়ার্ল্ড সব জায়গায় একটা ট্রেন্ড ছিল যে গল ব্লাডার যখন ওপেন, মানে যদি লম্বালম্বি যদি ইনসিশন দেওয়া হয়, গল ব্লাডার ওপেন করছি, অ্যাপেন্ডিক্সটা ফেলে দিই, একটা ট্রেন্ড ছিল মধ্যে, ওটা কি এখনো আছে? না, আজকাল এটা আমরা মোটেই রিকমেন্ড করি না, কারণ অ্যাপেন্ডিক্স ইনফ্লেম না হলে এটা ফেলবার কোনো প্রয়োজনীয়তা আজকাল আমরা বলি না। আরেকটা ব্যাপার প্রফেসর আব্দুল ওহাব খান, এখন তো রমজান মাস চলছে, যে অনেকের ধারণা আছে যে ফ্যাটি ফুড করলে যাদের গলস্টোন আছে তাদের পেইন বেড়ে যাবে। এটা কি দেখা ইফতারের সময় খুব বেশি চর্বিযুক্ত খাবার যদি গ্রহণ করে, তাহলে কি এটার পেইন বেড়ে যেতে পারে? তো ডেফিনেটলি আছে। ফ্যাটি ফুড খেলে এই ফ্যাটি ফুড হজম করবার জন্য পিত্ত দরকার পড়ে, আর পিত্তটা দরকার পড়লেই পিত্তথলিটা অ্যাক্টিভ হওয়া শুরু করবে, কাজ শুরু করবে। কাজ শুরু করলেই সেখানে যে কোনো মুহূর্তে ব্যথা হতেই তো পারে, পাথর যেহেতু আছে। আচ্ছা, হতে পারে। আপনারা এখন ল্যাপারোস্কোপিক অপারেশন করেন আর কেটে অপারেশন করেন, পিত্তথলিটা ফেলে দিচ্ছেন। পিত্তথলি ফেলে দেওয়াটাই নিয়ম, কারণ পিত্তথলিটা আসলে তখন তার যে স্বাভাবিক কাজ, পিত্তকে সংরক্ষণ করা এবং সেটাকে ঘনীভূত করা, সেই কাজটা কিন্তু করে না। আচ্ছা আচ্ছা। সে তখন পাথর তৈরিতেই ব্যস্ত। এটা একটা পাথরের ফ্যাক্টরি বলতে পারি। থলিকে ফেলে দেওয়াটাই বেটার। ফ্যাক্টরি রেখে শুধু পাথর ফেলে দিলে লাভ নাই, কারণ আবার পাথর হয়ে যাবে, কতবার সেজন্য এটা ফেলে দেওয়াই। এখানে প্রসঙ্গত একটা প্রশ্ন আমার রোগীরা প্রায়ই করে, আমি সেটার উত্তর দিয়ে ফেলি। সেটা হলো, রোগীরা বলে যে স্যার এটা কি হজমে সমস্যা করবে? এই প্রশ্নটা আমি প্রশ্ন করতাম রোগীদের পক্ষ থেকে। এটা হলো যে অনেকে, মানে আমরা জানি যে বাইল একটা হজমের জন্য প্রয়োজনীয়, তো বলে যে অপারেশন করলে তো আমরা ফ্যাটি ফুড খেতে পারবো না, একটু কাচ্চি বিরিয়ানি খাবো, এগুলো খেতে পারবো না। আসলে কি ঠিক? আসলে কথাটা মোটেই ঠিক না, কারণ পিত্ততে থাকে যেটা খাবারের প্রয়োজন হয় না তার অতিরিক্তটুকু। পিত্ত কিন্তু সরাসরি কলিজা থেকে তৈরি হয়ে নালীর মাধ্যমে খাদ্যনালীতে চলে যায়। খাবারের জন্য যেটুকু প্রয়োজন 24 ঘন্টায়, এটা প্রায় 1 লিটার 800 সিসি থেকে 1 লিটার তৈরি হয়।
তো যেটা খাবারের অতিরিক্ত জমা থাকে সেটুকু আসলে ফিরে এসে পিত্তথলিতে ঘনীভূত হয়ে জমা থাকে। এটা দরকার পড়ে আসলে যখন মানুষ অতিরিক্ত খায়, প্রয়োজনের অতিরিক্ত। আমি মাঝে মাঝে আমার রোগীদেরকে বলি যে আল্লাহ তাআলা তো মানুষকে ভালো চিনেন, যেহেতু উনিই তৈরি করেছেন, যেটা প্রয়োজন ওটা খাবে, যেটা প্রয়োজন নেই ওটাও খাবে। তো অতিরিক্ত খেলে সেটা হজমের জন্য অতিরিক্ত পিত্তটা যখন দরকার, কলিজা থেকে সরাসরি এসে সেটা প্রয়োজন মিটাতে পারবে না, সেজন্যই তখন থলিরটা প্রয়োজন পড়বে। আর আজকাল তো কেউ অতিরিক্ত খাওয়ার অভ্যাস মানুষের চলেই গেছে, আমাদের আজকাল বারবার সচেতন করা, সবাই সচেতন, এখন কেউ অতিরিক্ত খায় না। সুতরাং পিত্ত খুব থলির যে পিত্ত এটা প্রয়োজন নেই, স্বাভাবিক খাবার দাবারের জন্য কলিজা থেকে যে সরাসরি চলে আসে ওটাই যথেষ্ট। প্রফেসর আব্দুল ওহাব খান, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বলেছেন অনেক ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে, অর্থাৎ লক্ষণবিহীনভাবে রয়েছে, কোনো কারণে যদি আলট্রাসোনোগ্রাম করা হয় দেখা যাচ্ছে যে গলব্লাডার স্টোনের উপস্থিতি। এখন যদি অ্যাসিমটোমেটিকই থাকে তাহলে এই রোগীকে প্রয়োজনীয় কি অপারেশনের দরকার আছে, না এইভাবেই তাকে চলতে দিতে? এটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে, দ্বিমত অনেকে করেন। তবে দেখা যায় যে অনেক সময় পিত্তথলির পাথর আমাদের রোগীরা আসে যে 20 বছর আগে ধরা পড়েছে, এতদিন কোনো সমস্যা ছিল না, 20-25 বছর পরে আসছে যে সেখানে পাথর জমে ইনফেকশন হয়ে এমনকি কখনো কখনো ক্যান্সার রোগে পরিণত হয়ে যায়। আচ্ছা, তো সেজন্যে অ্যাসিমটোমেটিক গলস্টোন এটা ডায়াবেটিস রোগী হলে তো অবশ্যই ফেলা উচিত। তখন তো অনেক সময় ডায়াবেটিস রোগীতে আমি কয়েকটা দেখেছি এমপাইমা হয়ে যায় তাড়াতাড়ি। আর এদের সবচেয়ে বড় অসুবিধা হলো যে ভেতরে গলব্লাডার প্রদাহ হয়ে ইনফেকশন হয়ে হয়তো পুরো পচেই গেছে, নেক্রোসিস হয়ে গেছে, কিন্তু কোনো সিমটম নাই, ব্যথা বেদনা বোঝা যায় না, এরকমও হতে পারে। সুতরাং পিত্তে পাথর ধরা পড়লে ডায়াবেটিস রোগী বিশেষ করে এটা মোটেই রাখা সমীচীন না। আর অন্যান্যদের ক্ষেত্রেও যেটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা আছে যে 2% অফ দি কেসেস, শতকরা 2 ভাগ প্রতি বছর এটা সিমটোমেটিকে পরিণত হয়। আচ্ছা, মানে অ্যাসিমটোমেটিক থেকে সিমটোমেটিকে পরিণত হয়। সেক্ষেত্রে এটা পেশেন্ট চয়েস, সে যদি মনে করে যে ঝামেলা ফেলে দেওয়া যায়, শত্রু কেন পুষবো, আর সে যদি মনে করে যে না আমরা দেখি আরো কিছুদিন, দেয়ার চয়েস। সেটাই ইন্টারন্যাশনাল মানে ওদের স্ট্যান্ডার্ডটা কি, মানে ফেলাটার ব্যাপারে? এটা যদি অ্যাসিমটোমেটিক, বোথ গ্রুপ অফ থটস আছে, বোথ গ্রুপ অফ থটস। কেউ বলে ফেলে দেওয়াই ভালো, কেউ বলে এটা সিমটোমেটিক হলে তখন দেখা যাবে, ডিপেন্ডিং অন দি পেশেন্টস কন্ডিশন। যেরকম কিছু রুগী আছে যারা হয়তো হার্টের রুগী, এখন দেখা গেল যে তার মোটামুটি ফিট আছে, অপারেশন করা যাবে। আর হয়তো এমন হতে পারে যে 2 বছর পরে তার শরীর এমন আনফিট হয়ে গেল যে তখন অপারেশন মোর রিস্কি। তো সেক্ষেত্রে তো ফেলে দেওয়াই ভালো, আগে ফেলে দেওয়া ভালো। পেপটিক আলসার যদি সঙ্গে থাকেই তাহলে তার চিকিৎসা কি একই সঙ্গে চলবে? পেপটিক আলসার তো আজকাল অপারেশন কোনো প্রয়োজন পড়ে না, এটা ওষুধেই, সুতরাং একসঙ্গে চিকিৎসা তো আমরা চিকিৎসা। আর অপারেশন করলে তো ওইটার ধাপ শেষই হয়ে গেল, শত্রু বিনাশ হয়ে গেল। প্রফেসর আব্দুল ওহাব খান অনুষ্ঠানে এসেছেন, এই পিত্তথলির সমস্যা নিয়ে অনেক কথা আমাদের দর্শকদের শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ইম্পালস হসপিটাল, 304/E, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ইমেল impulsealamin@yahoo.com, ওয়েবসাইট www.impulseltd.org, হটলাইন 0171501627 নম্বরে। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।